দর্শক, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের আলাস্কার বৈঠকটা মোটেও সফল হয়নি। শুরু থেকেই বোঝা যাচ্ছিল একটা বড় ধরনের সমঝোতায় পৌঁছানো কঠিন হবে। আর পুতিন সেখানে ট্রাম্পকে একেবারে সোজাসুজি বলে দিয়েছে যে রাশিয়া ইউক্রেনে অনেকটা এগিয়ে গেছে, একের পর এক এলাকা দখল করেছে। তাই তাদের দাবি খুব স্পষ্ট, হয় অর্ধেক ইউক্রেন দিয়ে দিতে হবে, না হলে কোনো চুক্তির প্রশ্নই নেই। আর খুব স্বাভাবিকভাবেই ট্রাম্প এমন শর্ত মানতে পারেননি, আর সেই কারণেই ভেস্তে গিয়েছে এই বৈঠক। না হয়েছে কোনো যুদ্ধবিরতি, না কোনো সমঝোতা বা শান্তি চুক্তি। শেষে শুধু আনুষ্ঠানিকভাবে হাত মিলিয়েই সমাপ্ত হয়ে গিয়েছে এই বিশাল গুরুত্বপূর্ণ বৈঠক। আর বৈঠকের একদম শেষ দিকে পুতিন ট্রাম্পকে বলেছেন যে পরের বারের মিটিংয়ের জন্য তুমি ভাই রাশিয়া এসো। আর এই কথাটা শুনে ট্রাম্প বেজায় অস্বস্তিভাবে জবাব দিয়েছেন, ভাবছি পরে জানাবো। দর্শক, এখন আমেরিকার হাতে আসলে তেমন কোনো পথ খোলা নেই। ডোনাল্ড ট্রাম্পের নীতি ছিল ভারতের উপরে চাপ বাড়াও, বেশি করে ট্যারিফ বসাও। তার হিসাব ছিল এতে পুতিন ভাববেন ভারত যেহেতু রাশিয়ার অনেক বড় তেলের ক্রেতা, তাই ভারতকে চাপ দিলে রাশিয়াকে একটু একটু করে কাবু করা যাবে। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আপনি যদি আমেরিকাতেই তাকান, ডেমোক্র্যাটদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্যানেল খোলাখুলিভাবে বলছে ভারতের উপর যতই ট্যারিফ চাপান না কেন তাতে কিছুই হবে না। ইতিমধ্যেই 50% ট্যারিফ বসানো হয়েছে, এবার হয়তো তা 75 বা 100% পর্যন্ত গিয়ে পৌঁছাবে, কিন্তু তবুও ভারত রাশিয়া থেকে তেল কিনতে থামবে না। দর্শক, প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যে বৈঠক হয়েছে, যদি তাদের প্রেস কনফারেন্স আপনি না দেখে থাকেন তাহলে ইন্টারনেটে দেখলে বুঝবেন আমি কেন বলছি। প্রেসিডেন্ট ট্রাম্পের পারফরমেন্স আশ্চর্যজনকভাবে দুর্বল ছিল। যে মানের প্রস্তুতি সাধারণ একটা সেমিনার বা স্থানীয় আদালতে শুনানির আগেও সবাই নেয়, ট্রাম্প যেন সেটুকুও নেননি। আর তার ফলাফলও চোখে পড়ার মতো। ট্রাম্প নিজের ইমেজ নামিয়ে ফেলেছে, আর পুতিনের ভাবমূর্তি বিশ্বজুড়ে আরও উঁচু হয়েছে। দর্শক, এখন আমরা এই বৈঠকের খুঁটিনাটি সব দেখব। বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, প্রোটোকল কে কতটা মেনেছে, সব কিছু। দর্শক, আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রেসিডেন্ট পুতিনের বৈঠকের আসল উদ্দেশ্য ছিল ইউক্রেনে চলতে থাকা যুদ্ধ কিভাবে থামানো যায় সেই পথ খোঁজা। 1 বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে, কিন্তু কোনো সমঝোতা হয়নি। তাই এই বৈঠকটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, আর পুরো বিশ্বের চোখ ছিল সেই দিকেই। দেখুন, বিশ্লেষণ তার আগে বৈঠকের আগের পরিস্থিতি কেমন ছিল সেটা একটু বোঝা দরকার। দর্শক, রাশিয়া একের পর এক আক্রমণ চালিয়ে ইউক্রেনের প্রায় 20% এলাকা ইতিমধ্যে দখল করে রেখেছে। তাই পুতিন এই বৈঠকে আসেন একটা শক্ত স্টান নিয়ে, কারণ তার হাতে হারানোর কিছু ছিল না। আর বৈঠকে শেষ পর্যন্ত হলো কি, পুতিন ইউক্রেনের কোনো জমি ফেরাননি, আর ট্রাম্পও নিজের দিক থেকে কোনো অফার দেননি। তাই বৈঠকও অচল অবস্থায় আটকে গিয়েছে। আর এর মানে দাঁড়াচ্ছে পুরো বৈঠকটাই শেষ হয়েছে স্থবির অবস্থায়। মানে যেমন ছিল পরিস্থিতি তেমনই রয়ে গিয়েছে। তবে হ্যাঁ, কূটনৈতিকভাবে বরফ গলানোর একটা চেষ্টা হয়েছিল বটে, কিন্তু সেটা গিয়ে উল্টো ট্রাম্পের বিরুদ্ধেই দাঁড়িয়েছে। আর এখানেই দর্শক মূল বিষয়টা একটু বুঝতে হবে। এই বৈঠকের পর বিশ্বমঞ্চে পুতিনের মর্যাদা ভাই আরও বেড়ে গিয়েছে, আর এর জন্য অনেকটাই দায়ী ট্রাম্পের নিজের ভুল। দেখুন, সাধারণত প্রেস কনফারেন্স শুরু হলে হোস্ট দেশই কিন্তু প্রথম কথা বলে, কারণ এজেন্ডা সেট করা তাদের দায়িত্ব। আর ট্রাম্প যদি আগে শুরু করতেন তবে অন্তত বলতে পারতেন কোন কোন বিষয়ে আলোচনা হলো, কোথায় সমঝোতা হয়েছে, কোথায় এখনও আলাপ চালিয়ে যেতে হবে, মানে একটা স্ট্রাকচার কাঠামো দাঁড় করাতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে পুতিনকে বললেন আপনি শুরু করুন। আর এতেই পরিষ্কার হয়ে গেল ট্রাম্প ছিলেন নার্ভাস আর একেবারেই অপ্রস্তুত। আর সেই সুযোগটাকেই পুরোপুরি কাজে লাগিয়েছে পুতিন। তিনি এসেছিলেন ভীষণ প্রস্তুতি নিয়ে, আর তার বক্তব্য ছিল একেবারে সাজানো গোছানো, নিখুঁত কূটনৈতিকভাবে লেখা একটা স্ক্রিপ্ট। পুতিন প্রথমেই যা বললেন সেটা ছিল বেশ কৌশলী। তিনি বললেন, দেখুন, আমেরিকা আর রাশিয়া আসলে প্রতিবেশী দেশ, তাই আপনারা যখন ওই তৃতীয় বিশ্বের পক্ষ নেন তার আগে একবার ভাবুন। সুতরাং এখানে পরোক্ষভাবে তিনি বোঝাতে চাইলেন টেকনিক্যালি আমাদের মধ্যে দূরত্ব খুবই সামান্য,
রাশিয়ার এক দ্বীপ আর আমেরিকার এক দ্বীপ, এর মধ্যে ফারাক মাত্র 4 কিলোমিটার, আর মূল ভূখণ্ডের দূরত্ব প্রায় 88 কিলোমিটার। পুতিন তার বক্তব্য এমনভাবে সাজালেন, ব্যাকগ্রাউন্ড, কাঠামো সব কিছু এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে শুনতে থাকা যে কোনো ব্যক্তির মনে সন্দেহ থাকবেই না। একেবারে সোজাসাপটা কথায় পুতিনের যুক্তি শুনে মনে হলো, হ্যাঁ সত্যি তো, কথাগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত তো। এছাড়াও পুতিন তার বক্তব্যে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কিছু রেড লাইন আছে যেগুলো রাশিয়া কখনোই পেরোবে না। তার কাছে রাশিয়ার নিরাপত্তা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, এটাই ছিল পুতিনের বক্তৃতার সবথেকে বড় দিক। দর্শক, এক কথায় পুতিন আত্মবিশ্বাসী ভঙ্গিতে নিজের দাবি স্পষ্ট করে তুলে ধরেছেন। আর ট্রাম্প যখন কথা বলতে উঠেছিলেন তখন তাকে একেবারে দিশেহারা লাগছিল। পুতিনের বক্তব্য ছিল একেবারে স্পষ্ট আর নির্দিষ্ট, কিন্তু ট্রাম্প বলছেন খুবই সাধারণ আর অসংলগ্ন কিছু কথা। তাই দুনিয়ার সব হেডলাইন তৈরি হয়েছে পুতিনকে ঘিরে। ট্রাম্পের কথা কোনো গুরুত্ব পায়নি বিশ্ব মিডিয়াতে। দর্শক, ভিজুয়ালের দিক থেকেও একই ছবি। বডি ল্যাঙ্গুয়েজ বলুন, রিসিভ করার ধরন, ফটোগ্রাফি, সব দিকেই পুতিন এগিয়েছিলেন। ফলে ক্যামেরার সামনে ট্রাম্পকে পুতিনের তুলনায় অনেক দুর্বল মনে হচ্ছিল। এবার সবশেষে আসল প্রশ্ন যে ভাই এর ফল কি হবে তাহলে? দর্শক, এর মানে দাঁড়াচ্ছে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। ইউক্রেনের এখনই কোনো সমাধান নেই, সামনে আরও বড় ধ্বংস হবে, আরও জমি দখল হবে, আর রাশিয়া তার ইচ্ছে মতো অগ্রসর হতে থাকবে। আর এই পরিস্থিতির কারণেই ইউরোপের ভিতরে চাপ আরও বাড়বে, কারণ ইউক্রেনকে বাঁচাতে গেলে বিপুল টাকা লাগবে, আর সেই টাকা জোগাড় করতে হবে ইউরোপকেই। অথচ ইউরোপের অবস্থা আগেভাগেই নড়বড়ে হয়ে রয়েছে। আর এর ফলাফল ইউরোপের ভিতরেই ভাঙন শুরু হবে। তখন সবাই ট্রাম্পের দিকে আঙুল তুলবে, বলবে আপনিই সব গোলমাল করে দিয়েছেন, এখন অন্তত টাকা দেন। আর ট্রাম্প তখন সোজা উত্তর দেবেন, আমি টাকা দেব না। হ্যাঁ, অস্ত্র চাইলে কিনতে পারো, সেটা দিতে পারি। অর্থাৎ আমেরিকার ডিফেন্স কোম্পানিগুলোর ব্যবসা আগামী কয়েক বছর ধরেই এখনও জমজমাট চলবে। এছাড়াও পরের বৈঠকের প্রসঙ্গ উঠতেই পুতিন সোজাসাপটা বলে দিয়েছেন যে এবারের মিটিং হবে মস্কোতে। আর এটা শুনে ট্রাম্প বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন, কারণ মস্কো মানেই হলো পুতিনের মাঠে গিয়ে খেলা। সেখানে সব কিছু থাকবে তার নিয়ন্ত্রণে, মিডিয়া থাকবে না ট্রাম্পের পক্ষে, অতিরিক্ত কিছু বলার সুযোগও তিনি পাবেন না। পুরো পরিবেশটাই সাজানো থাকবে পুতিনের সুবিধা মতো। তাই এখন ট্রাম্পের সমস্যা হলো, যদি তিনি মস্কো না যান তাহলে বার্তা যাবে দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে, আর গেলে সরাসরি পুতিনের ফাঁদে আটকা পড়বেন। আর এর সঙ্গে বাড়তি চাপ তৈরি করবে ইউরোপের ভিতরের টেনশন, অনিশ্চয়তাও বাড়বে বহুগুণে। আর ইউক্রেনের ভবিষ্যৎ বর্তমান পরিস্থিতি থেকে স্পষ্ট, দেশটা ধীরে ধীরে একেবারে নো ম্যানস ল্যান্ডে পরিণত হতে যাচ্ছে। এখন সব মিলিয়ে মানে দাঁড়ালো হলো এই, যেটা নিয়ে পুরো বিশ্ব ভাবছিল যে এই বৈঠক থেকে বড় কোনো অগ্রগতি আসবে, কিন্তু শেষমেশ সেটা আটকে গিয়েছে একেবারে স্থবির অবস্থায়, কোনো প্রগ্রেসই হয়নি। কিন্তু এর মধ্যেই পুতিন একটা বড় সুবিধা পেয়ে গেলেন, তিনি আন্তর্জাতিক বৈধতা আরও বেশি করে অর্জন করলেন। এখন বিশ্ব তার কথা আরও গুরুত্ব দিয়ে শুনবে, আর আগামী দিনে দর কষাকষির ক্ষমতায় তিনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। এই বৈঠকে কিছুই হলো না, তাই ইউক্রেনের ভবিষ্যৎ কবে আর কিভাবে নির্ধারিত হবে সেটা এখন শুধু সময়ই বলবে। আর এর প্রভাব আগামী দিনে আপনি স্পষ্টই দেখবেন। বিশ্ব মিডিয়া আর কূটনৈতিক অঙ্গনে রাশিয়া এই স্বীকৃতিকে খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছে। তো দর্শক, এই প্রতিবেদনের বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।